ভাই আপনার ফোন লাগবো দেখতে ইয়া প্রশ্ন আরে কোর্স ইয়া দিয়ে আর কি টিভির মধ্যে গিয়ে দেখা দেবো আরে ইয়ার কথা কমেন্ট কেমন দেখতে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমাদের একটু লাইভটা শুরু হইতে 5-7 মিনিটের দিক সেদিক হয়েছে, প্যারা নাই, মাত্র টিউশন শেষ করলাম, করে আসলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কোশ্চেন সলিউশন ক্লাস 2 বাংলা, যেখানে আমরা যে কোশ্চেনগুলো সলিউশন করবো ইনশাল্লাহ এগুলো থেকে তোমার হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কমন আসবে। আবার হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টরাই হচ্ছে আমাদেরকে পার্সোনালি নক দিচ্ছেন যে ভাইয়া আপনাদের কি এক্সাম ব্যাচ নাই। এখন হচ্ছে ভাইয়া আমাদের এক্সাম ব্যাচ অবশ্যই চালু হচ্ছে 11 জানুয়ারি থেকে আমাদের এক্সাম ব্যাচ। 11 জানুয়ারি থেকে হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে। যে 11 জানুয়ারি এক্সাম ব্যাচ থাকবে হচ্ছে আমাদের এই ইউনিটের অলরেডি চলতেছে বি ইউনিট এবং হচ্ছে সি ইউনিটের এক্সাম ব্যাচ, যেটা হচ্ছে 11 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক আছে। এবং সেই এক্সাম ব্যাচের মধ্যে আপনার জন্য যেটা হবে যে আমাদের টোটাল ক্লাস তো এক্সাম থাকবে 10টা এক্সামে টোটাল আপনি কোশ্চেন পাবেন 1000, অর্থাৎ বি ইউনিট এবং সি ইউনিটে। সো যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আমাদের অলরেডি ব্যানার বানানো হয়েছে, আমরা পোস্ট করে দিছি, সেখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি বিকাশ করলে অর্থাৎ বিকাশ নাম্বারে আপনি 200 টাকা পাঠাইয়া সেই বিকাশ নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে আমরা গ্রুপে অ্যাড করাই দিব। ইনশাল্লাহ 11 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। তো অনেকেই অলরেডি এনরোল করে ফেলছে, আপনি যেহেতু এখনো করেন নাই খুব তাড়াতাড়ি করে ফেলুন। এখন ভাই আগে ক্লিয়ার করো যে আমার কথা এবং হচ্ছে ভিডিওগ্রাফি সব কিছু ক্লিয়ার কিনা। কিছুই দেখা যায় না কিও ভাই। দেই না মোবাইলটা। আমার কথা এবং ভোকাল ভিডিওগ্রাফি সবকিছু ক্লিয়ার কিনা। আমরা হচ্ছে টোটাল আজকে 25টা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, দেখি কতক্ষণ সময় লাগে। যদি 8টার আগে না পারি তাহলে হচ্ছে যতটুকু করানো যায়। আচ্ছা, আমরা 25টা কোশ্চেন যতটুকু শেষ করতে পারি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। বাকিটা দেন না একটু। কয়জন দেখতেছে? হ্যাঁ, যারা ভাইকে সালাম দিছো তাদেরকে একসাথে বলতেছি ওয়ালাইকুম সালাম। যারা বলছো যে ভাইয়া কেমন আছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি বিদায় হচ্ছে আজকে ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। তো সবাই হচ্ছে ক্লাসটা হচ্ছে সবাই ক্লাসে অ্যাটেন্ড হও, নিজেদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সকলকে হচ্ছে ক্লাসে মেনশন করো যারা ক্লাস করতে ইচ্ছুক। হ্যাঁ, ক্লাস মাত্র শুরু হয়েছে, সবাই একটু ক্লাসে অ্যাটেন্ড হও, সবাই হচ্ছে ক্লাসে অ্যাড হও। তারপর আমি কোশ্চান কি বলে স্ক্রল করা শুরু করব। তো সবাই হচ্ছে ক্লাসে অ্যাড হও। হ্যাঁ, ফাতিমা মাহমুদ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যাঁ, আশা করি আমার কথা এবং ভিডিওগ্রাফি সবকিছু ক্লিয়ার, আমার ফোনে বলতেছে সবকিছু ক্লিয়ার। তো সবাই হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করো, তাড়াতাড়ি সবাই ক্লাসে অ্যাড হও। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ওই আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেই। সবাই 21 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করো। যে বলা হয়েছে বড় দিদি থেকে বড়দি কোন ধ্বনির পরিবর্তন, অর্থাৎ
বড় দিদি থেকে বড়দি, এটা কোন ধ্বনির পরিবর্তন? আমি বললাম ছোট কাকা, ছোট কাকা থেকে ছোটকা, বউ দিদি থেকে বৌদি, এই যে ছোট কাকা থেকে ছোটকা, বউ দিদি থেকে বৌদি, এই যে ধ্বনির পরিবর্তনগুলা, এগুলা কিসের মধ্যে পড়ে? দেখো এখানে বলা আছে সমীভবন। দেখো সমীভবন মানে বলছিলাম যে ব্যঞ্জনের পরিবর্তন হবে, মানে একটার প্রভাবে আরেকটা ব্যঞ্জনের পরিবর্তনকে বলা হয় সমীভবন। কিভাবে দেখো, আমি বললাম পদ্ম, এই যে পদ্ম থেকে এই পদ্ম, এটা হচ্ছে সমীভবনের উদাহরণ। অর্থাৎ পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তনটাই হচ্ছে সমীভবন। তারপর হচ্ছে বর্ণ বিকৃতি। বর্ণ বিকৃতি যেটা হচ্ছে আমরা ব্যঞ্জন বিকৃতি বলে থাকি, সেটা হচ্ছে বর্ণ বিকৃতি। সরি, যেটার উদাহরণ হচ্ছে আমি বলতে পারি যে পিশাচ, সরি হ্যাঁ বললাম পিশাচ, পিশাচ থেকে হচ্ছে পিচাস। বললাম ধোবা, ধোবা থেকে হচ্ছে ধোপা। অর্থাৎ কি হবে, সরি এটা বর্ণ বিকৃতি। বললাম ধাইমা থেকে, ধাইমা থেকে দাইমা, পিশাচ থেকে পিছাস এটা হবে না। তাহলে দেখো ধাইমা থেকে দাইমা, ধোবা থেকে ধোপা, এগুলো হচ্ছে বর্ণ বিকৃতির উদাহরণ। বললাম বর্ণচ্যুতি অর্থাৎ ব্যঞ্জনচ্যুতি, তাহলে উদাহরণটা বলা হয়েছে বড় দিদি, মানে হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, কি বললাম, উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষ থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাহলে তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। যেগুলো ছিল ছোট কাকা থেকে ছোটকা, বড় দিদি থেকে বৌদি, বড় দিদি থেকে বড়দি। তাহলে এটা কিসের উদাহরণ ভাইয়া? এটা হচ্ছে বর্ণচ্যুতির উদাহরণ। তাহলে অবিশ্রুতিটা কি? অবিশ্রুতিটা হচ্ছে কোরিয়া থেকে করে, অর্থাৎ সাধু থেকে চলিত, কোরিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, বলিয়া থেকে বলে, এইগুলো হচ্ছে ভাইয়া অবিশ্রুতির উদাহরণ। এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো ভাই, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এতটুকু সবাই ক্লিয়ার কিনা? একটু ওকে, এবার আসো ভাই, এতটুকু এটা ক্লিয়ার কিনা সবাই? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এবার আসো ভাই, এতটুকু এটা ক্লিয়ার কিনা সবাই? আশা করি সবাই ক্লিয়ার। একটু 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 ভাইয়া আমি একটু কোশ্চেনটা,
হ্যাঁ, ওইভাবে নিলে ভালো হবে, আমিও জানি। আচ্ছা ওয়েট, একটু ওয়েট করো ভাই, আমি একটু সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ, ওইভাবে নিলে ভালো হবে, আমিও জানি। আচ্ছা ওয়েট, একটু ওয়েট করো ভাই, আমি একটু সব কিছু ক্লিয়ার। ওকে। একটু খেয়াল করো, এবার হচ্ছে আমরা 22 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার করব। বলা হয়েছে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান। কি বলা হয়েছে? নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান। তাহলে অর্থাৎ এখানে যে আমাদের স্বভাবত যে মূর্ধন্যস্যের ব্যবহারটা আছে, সেই স্বভাবত মূর্ধন্যস্যের ব্যবহারটাই হচ্ছে এখানে ক্লিয়ার করতে বলছে। তাহলে দেখি এটার উত্তর সবাই একটু করো। হ্যাঁ, আর ভাইয়া দেখো, আজকে কিন্তু সারাদিন এখন পর্যন্ত কিছু খাই নাই, না খাইয়া হচ্ছে তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচের আমরা বিভিন্ন ধরনের কাজ করছিলাম, কোশ্চেন বানাইছি, অনেক কিছু। যেহেতু আমি বি ইউনিট সি ইউনিট টোটাল আমারই দেখতে হচ্ছে ভাই। তো কথা হচ্ছে ভাইয়া, যে সারাদিন না খাইয়া এখন টিউশন করে নিজের ব্যাচ পড়াইয়া আইসা তোমাদের আমি ক্লাস নিচ্ছি। তো তোমরা যদি আমাদের এই ফ্রি ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো যদি তোমরা নিজেদের টাইম লাইনে শেয়ার না করো, তাহলে এটা কেমন একটা অমানবিক বিষয় হয়ে যায় না? তো সবাই হচ্ছে ক্লাসটা নিজেদের টাইম লাইনে শেয়ার করো। তোমরা চেহারা দেখেই বুঝতে পারতেছো যে আজকে কেমন দখল গেছে, মুখ দেখে বুঝতে পারতেছো। কিন্তু প্রত্যেক ক্লাসে কিন্তু অনেক হাস্যোজ্জ্বল চেহারা থাকে, আজকে কিন্তু খুবই কি বলা যায়, বাজে অবস্থা। সারাদিন হচ্ছে এটা কাজ করছিলাম। হ্যাঁ, একটু খেয়াল করো ভাই, নিত্য মূর্ধন্য ষয়ের যে ব্যবহারটা দেখো, এই যে কষ্ট, এই যে কষ্ট শব্দটা আমরা জানি টবর্গীয় ব্যঞ্জনের পূর্বে, টবর্গীয় ব্যঞ্জনের পূর্বে কি বসে? মূর্ধন্য ষ বসে। কি বসে? মূর্ধন্য ষ বসে। তাইলে এটা নিয়মের মধ্যে পড়ে, তাইলে এটা নিত্য মূর্ধন্য ষ হয় না। তারপর বলা হয়েছে উপনিষদ। কি বলা হয়েছে? তারপর একটু খেয়াল করো ভাই, এখানে যে নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান। দেখো এই যে কষ্ট শব্দটা, আমরা জানি কষ্ট শব্দটা হচ্ছে টবর্গীয় ব্যঞ্জনের পরে টবর্গীয় ব্যঞ্জনের পূর্বে, টবর্গীয় ব্যঞ্জনের পূর্বে কে বসে? টবর্গীয় ব্যঞ্জনের পূর্বে হচ্ছে মূর্ধন্য ষ বসে। এরপর হচ্ছে কল্যাণীয়েষু, এটাও নিত্য মূর্ধন্য না, মূর্ধন্য ষ না। এরপর হচ্ছে উপনিষদ, এটাও কিন্তু নিত্য মূর্ধন্য ষ না। তাহলে এখানে কোনটা হবে ভাই? এখানে উত্তর হবে আষাঢ়। আমরা জানি আষাঢ় ভাষা উষাপোষ, আষাঢ় ভাষা ভাষণ ভূষণ, রুশ কুশ উষাপোষ। কি বললাম? একটু খেয়াল করো, আমি এখানে একটু লিখে দিচ্ছি। আচ্ছা দাঁড়া, একটু ইয়েতে মানে ঝামেলা হচ্ছে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার? আমি হচ্ছে আমার ল্যাপটপে দেখতেছি যে কথা মনে একটু বাইরে যাচ্ছে। কথাই ক্লিয়ার কিনা একটু ভাই, একটু আমাকে বল। এত সমস্যা আমি ক্লাস নিতে আসলে ভাই। ওকে, ভাল হইলে তো ভালোই, হইলে তো ভালোই। হ্যাঁ, একটু খেয়াল করো, এবার আসো। আমি হচ্ছে তোমাদের ওই যে আমি হোয়াইট ইয়ের মধ্যে করে করাচ্ছি। দেখো এই যে আষাঢ়, সরি, আষাঢ়, আষাঢ় ভাষা ভাষণ ভূষণ
আষাঢ় ভাষা ভাষণ ভূষণ রোষ কোষ উষাপোষ রোষ কোষ উষাপোষ কলুষ দেশ মানুষ ঔষধ। এই যে এইগুলা এখানে বলা হয়েছে আষাঢ় ভাষা বাসন ভূষণ রোষ কোষ উষাপোষ কলুষ দেশ মানুষ ঔষধ, এগুলাকে বলা হয় ভাইয়া নিত্য মূর্ধন্যবাচক শব্দ। এগুলার কি বলা হয়? নিত্য মূর্ধন্যবাচক শব্দ। একটু খেয়াল করো, আমি আবার বলি যে স্বভাবত মূর্ধন্যস ব্যবহার করা হয় যে সকল শব্দগুলাতে সেগুলো হচ্ছে আষাঢ় ভাষা ভাষণ ভূষণ রোষ কোষ উষাপোষ কলুষ দেশ মানুষ ঔষধ। আষাঢ় ভাষা ভাষণ ভূষণ রোষ কোষ উষাপোষ কলুষ দেশ মানুষ ঔষধ। এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে স্বভাবত মূর্ধন্যের ব্যবহার। এগুলারে কি বলা হয়? এগুলো হচ্ছে স্বভাবত মূর্ধন্যের ব্যবহার। এগুলো কি ভাই? এগুলো হচ্ছে স্বভাবত মূর্ধন্যের ব্যবহার। কিসের ব্যবহার? স্বভাবত মূর্ধন্য ষয়ের ব্যবহার। এটা হচ্ছে স্বভাবত মূর্ধন্য ষয়ের ব্যবহার। তাহলে দেখো আষাঢ় ভাষা ভাষণ ভূষণ রোষ কোষ উষাপোষ কলুষ দেশ মানুষ ঔষধ, এগুলার মধ্যে এই যে আষাঢ় শব্দটা আছে, কি আছে ভাই? আষাঢ় শব্দটা আছে, তাহলে উত্তর হবে কোনটা? আষাঢ়। আশা করি সবাই ক্লিয়ার। সবাই বুঝছো কিনা ভাই? সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? রোষ হবে, রোষ 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 কোষ উষাপোষ। এটা রোষা না, এটা রোষ হবে। আমার বানানটা লেখা ভুল হয়েছে, এটা রোষ কোষ উষাপোষ হবে। একটু খেয়াল করে এখানে 23 নম্বর কোশ্চেনটা 23 নম্বর কোশ্চেনটা সবাই একটু উত্তর করো যে দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ণয়ের ব্যবহার হয়নি কেন? দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ণয়ের ব্যবহার হয়নি কেন? এইগুলো একটু উত্তর করো সবাই। দুর্নাম এবং হচ্ছে দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য এর ব্যবহার হয় না কেন বা ব্যবহৃত হয়নি কেন? সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, খেয়াল করো এই যে দুর্নিবার এবং হচ্ছে দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ণয়ের ব্যবহার হয় না কেন? একটু খেয়াল করো যে এখানে দুর্নিবার যার নিবারণ করা যায় না, দুর্নাম মানে যার নামে হচ্ছে দুর্নাম রচনা করা হয়, এগুলো হচ্ছে এখানে নত্ব বিধান অনুসারে বসে না। এটা প্রথমটা হচ্ছে ভুল। 2 নম্বর কথা হচ্ছে সমাসবদ্ধ বলে। একটু খেয়াল করো এই যে দুর্নিবার দুর্নাম এই দুইটা হচ্ছে এখানে এই যে দুর্নিবার এবং হচ্ছে দুর্নাম এই শব্দ দুটো হচ্ছে কি বলা যায় নয় ও বহুব্রীহি সমাস। কোন সমাস? নয় ও বহুব্রীহি সমাস।
তাহলে এখানে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। আমরা জানি সমাসবদ্ধ পদে কখনো মূর্ধন্য এবং হচ্ছে মূর্ধন্য স অর্থাৎ নত্ব সত্য বিধান খাটে না। কি বললাম? সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য এবং হচ্ছে মূর্ধন্য স অর্থাৎ নত্ব সত্য বিধান শব্দ খাটে না বা নত্ব সত্য বিধান খাটে না। তাহলে এখানে সন্ধিজাত কারণ হবে না, বিদেশি শব্দ বলে তাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে এখানে সমাসবদ্ধ বলে। তাহলে উত্তর কোনটা এখানে? উত্তর হচ্ছে বি নাম্বার। সবাই 23 নাম্বার ক্লিয়ার কিনা? সবাই 23 নাম্বার ক্লিয়ার কিনা? তাহলে 23 নাম্বার সবাই ক্লিয়ার কিনা? সবাই 23 নাম্বার ক্লিয়ার কিনা কমেন্ট করো প্লিজ। আর সবাই হচ্ছে ভাই ক্লাসটা হচ্ছে নিজেদের টাইমলাইনে শেয়ার করো ভাইয়া। সবাই হচ্ছে নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করো। এবার হচ্ছে 24 নম্বর কোশ্চেনটা। 24 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর করো যে উপরযুক্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ইজি কোশ্চেন এগুলা, যে উপরযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এগুলো হচ্ছে খুবই ইজি কোশ্চেন, এগুলো হচ্ছে খুবই ইজি কোশ্চেন। এগুলো হচ্ছে অ্যান্সার করো। 24 নম্বর, 24 নম্বর কি হবে? 24 নম্বর কি হবে একটু অ্যান্সার করো। চব্বিশ নম্বর কোশ্চেনটা সবাই উত্তর করো। 24 নম্বরটা সবাই একটু উত্তর করো তাড়াতাড়ি। হ্যাঁ 24 নম্বরটা সবাই একটু উত্তর করো। আমি হচ্ছে ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে রাখছি কারণ ওইখানে আমি কমেন্ট দেখতে পাচ্ছি। সবাই হচ্ছে একটু কমেন্ট করো দৌড়াই। হ্যাঁ আর ভাই আমি আবার বলি তোদেরকে যে আমরা হচ্ছে এত কষ্ট করে তোদের জন্য ক্লাস নিচ্ছি, তোরা হচ্ছে শেয়ার করবি, এটা কেমন না? অবশ্যই ক্লাসগুলো একটু নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো ভাই, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো। হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। দেখো এই যে উপরযুক্ত শব্দটা, এই যে উপরযুক্ত শব্দটা এটা হচ্ছে একটা স্বরসন্ধি। কোন সন্ধি ভাই? এটা হচ্ছে স্বরসন্ধি। কোন সন্ধি? স্বরসন্ধি। এটা কোন সন্ধি? এটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধির মধ্যে এখানে কি আছে? উপরি যুগ উক্ত। তাহলে দেখো এখানে উপর যুগ যুক্ত, উপর যুক্ত এটা হয় না। এখানে দেখো এটা হইতে পারে, আমি রুলস পরে দেখাচ্ছি। এটা হচ্ছে উপযোগ যুক্ত, উপযুক্ত। আরেকটা বলা আছে যে উপযোগ যুক্ত, তাহলে এটা তো কখনোই হবে না, কারণ এটা হচ্ছে এখানে জীবনেও এই উপযুক্ত উপযুক্ত শব্দটা, উপযুক্ত শব্দটা কখনো বিসর্গ সন্ধি হইতে পারে না। এবার আসো যে রস্বই যোগ রস্যাউ, রস্বই যোগ রস্যাউ, খেয়াল করে একটু ভাই। রস্বই যোগ রস্যাউ যদি একসাথে থাকে তাহলে রস্বই যোগ রস্যাউ হইলে এরপরটা কি হয়? র্যাফ হয়। কি হয়? র্যাফ হয়। তাহলে দেখো উপরি যুগ উক্ত, উপরযুক্ত, উপরি যুগ উক্ত, উপরযুক্ত। তাহলে উত্তর কোনটা হবে ভাই? উত্তর হবে এখানে বি নাম্বার। যারা ডি নাম্বার উত্তর করছো, যারা ডি নাম্বার উত্তর করছো তাদের উত্তর হচ্ছে ভুল। যারা ডি নাম্বার উত্তর করেছো তাদের উত্তর হচ্ছে ভুল, কারণ উপরযুক্ত শব্দটি এটা কখনো কি হইতে পারে না? বিসর্গ সন্ধি হইতে পারে না। আর উপ বলতে কোনো অর্থ নাই, উপ বলতে শব্দের কোনো অর্থ নাই। আমরা সন্ধি বলতে কি জানি? খেয়াল করো, আমরা সন্ধি বলতে কি জানি? আমরা সন্ধি বলতে জানি সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন। সন্ধির ক্ষেত্রে কিসের মিলন ঘটে? সন্ধির ক্ষেত্রে হচ্ছে ধ্বনির মিলন ঘটে। কিসের মিলন ঘটে? ধ্বনির মিলন ঘটে। তাহলে কয়েকটা ধ্বনি একত্রে মিলিত হইয়া, তাহলে দুইটা ধ্বনি, কয়টা ধ্বনি? দুইটা ধ্বনি একত্রে মিলিত হইলে
তারপর এটা কিসে পরিণত হয়, এই দুইটা ধ্বনি একত্রে মিলিত হইলে এটা সন্ধি হয়। কি হয়? সন্ধি হয়। তাহলে দুইটা ধ্বনি মিলে, খেয়াল করো, এই যে দুইটা ধ্বনি মিলতেছে, এই দুইটা ধ্বনি মিলে আর একটা নতুন ধ্বনির সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? আর একটা নতুন ধ্বনির সৃষ্টি করে। এবং একটু মনে রাখবা, এই যে ধ্বনিগুলো থাকে, এই যে সন্ধি, সন্ধির কিছু কাজ থাকে। সন্ধির কাজ কি? সন্ধি ঘটার কারণ কি? সন্ধির কাজটা হচ্ছে যে উচ্চারণের সহজ প্রবণতা। কি ভাই? উচ্চারণের সহজ প্রবণতা। উচ্চারণের সহজ প্রবণতা। উচ্চারণের সহজ প্রবণতা। 2 নম্বর হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। দেখো তাইলে সন্ধির কারণ কি? সন্ধির কারণ হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা। খেয়াল করো যে উচ্চারণের সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, এগুলো তো লেখা তো আজকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে বলছে এখানে কি শুধু বাংলায় কোশ্চেন সলভ করানো হয় আর কিছু করানো হয় না? জিকে ইংলিশ সকল কিছু করানো হয়। সকল কিছু করানো হয়। আজকে রাত 10টার দিকে হচ্ছে ইংলিশ ক্লাস থাকবে, ক্লিয়ার? আর সমতলটাকে তুমি তুমি কোনো একটা প্ল্যাটফর্মে ঢোকার পরে অবশ্যই সেই প্ল্যাটফর্মটাকে ঘাইটা ঘাইটা তোমার দেখা উচিত। তুমি যে এই কোশ্চেন করতেছো, এই কোশ্চেন করে কিন্তু সময় লস করতেছো, ঠিক আছে? তো তুমি এত সময় লস করার দরকার নাই। তুমি টিচারেরও সময় লস করবো না, অন্যদেরও সময় লস করবো না। তুমি ঢুকবা, ঢুকো জায়গায় পেজটাকে ঘুরো, ঘুরে যদি ঘুরেই দেখো যে এখানে কিসের ক্লাস হচ্ছে। আমাদের সমতল শুধুমাত্র কুমিল্লা ইউনিভার্সিটি কেন্দ্রিক এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, সকল ইউনিটের জন্য, সকল ইউনিটের জন্য সকল ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে। তো তুমি এখানে কোশ্চেন করার কোনো ওয়ে নাই। এখন বাংলা ক্লাস হচ্ছে, এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর রাতের বেলা 10টার দিকে হবে ইংলিশ ক্লাস, ক্লিয়ার? তাহলে দেখো সন্ধির কাজ কি? সন্ধির কাজ হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করে কে? সন্ধি। আশা করি ক্লিয়ার। এবার আসেন এই সন্ধিটাকে কয় ভাগে ভাগ করা হয়? সন্ধি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সন্ধি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম সন্ধি। কোন সন্ধি? তৎসম সন্ধি। এখন আসেন এই বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার। বাংলা সন্ধি কত প্রকার? বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার। বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার। কি কি বাংলা সন্ধি 2 প্রকার? কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। মনে রাখবা, স্বরে স্বরে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি, আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে, ব্যঞ্জনে এবং স্বরে, ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে, ব্যঞ্জনে এবং স্বরে, স্বরে এবং ব্যঞ্জনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এবং তৎসম সন্ধিটা হচ্ছে, তৎসম সন্ধিটা হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর একটা কোন সন্ধি? বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি কত প্রকার? সন্ধি 2 প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি সন্ধি। এখন আসো, এবার আসো যে বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর তৎসম সন্ধিটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে বিসর্গ সন্ধি। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করো। হ্যাঁ, ক্লাস কি বলে কি বলছো তুমি ভাইয়া? যে থ্যাংক ইউ ভাইয়া, আসলে ক্লাস টাইমে আচ্ছা বুঝতে পারছি, প্যারা নাই। বাট কথা হচ্ছে ক্লাস দিচ্ছি তো কনসেন্ট্রেশন নষ্ট হয় তোমাদের এমন কমেন্টে। তোমাদের কমেন্টগুলো লাস্টে করো, আমরা যখন ক্লাস শেষ করবো তোমাকে আমি কমেন্ট করার সুযোগ দিব, তখন তুমি কমেন্ট করে আমি তোমার সকল উত্তর দিব। বাট ক্লাস চলাকালীন সময় তুমি কমেন্ট করিও না। কথা একটা কোশ্চেন, দেখো আমরা একটা কোশ্চেন করাচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু আমি ধরে ধরে এটার ব্যাখ্যা সহকারে কিন্তু তোমাকে এখানে দিচ্ছি। কোশ্চেনটা করাচ্ছি ঠিকই, আমি এখানে কিন্তু তোমাকে ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সময় লস হচ্ছে, ক্লিয়ার ভাইয়া? তাহলে আশা করি কিছু মনে করবা না। কার কিছু মনে করলে তুই মনে কর ভাই।
এবার আসো ভাইয়া 25 নম্বরের যে কোশ্চেনটা, 25 নম্বরের কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো যে পুরুষবাচক শব্দ কোনটি? পুরুষবাচক শব্দ নিচের কোনটি? দেখি এটার উত্তর কে করতে পারে। এটা হচ্ছে গুগলি টাইপ কোশ্চেন। দেখি এই গুগলিটাকে সবাই কে ছক্কা মারতে পারে। যে ছক্কা মারতে পারবি সেই হচ্ছে বাপের বেটা সাদ্দাম। ক্লিয়ার? তাহলে সবাই একটু উত্তর কর যে পুরুষবাচক শব্দ কোনটা। তাহলে হচ্ছে 25 নম্বর কোশ্চেনটা একটু সবাই উত্তর করো। 25 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো যে পুরুষবাচক শব্দ কোনটি। তাহলে পুরুষবাচক শব্দ নিচের কোনটি? সবাই অ্যান্সার করো ভাইয়া, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, দৌড়ে অ্যান্সার কর, সবাই দৌড়ে অ্যান্সার কর। সবাই অ্যান্সার করো। হ্যাঁ, একটু খেয়াল করো, এই যে রজক, এই রজক শব্দের রজক শব্দটা হচ্ছে রজক থেকে হচ্ছে কি ভাইয়া? রজকি। তাহলে রজক হচ্ছে পুরুষবাচক শব্দ। এবার আসো অজ থেকে হচ্ছে অজা, অজ থেকে হচ্ছে অজা। এবার আসো শ্রুত্রী, তাহলে শ্রোতা থেকে হচ্ছে শ্রুত্রী, কি হবে? শ্রোতা থেকে হচ্ছে শ্রুত্রী। কিন্তু এই যে আমরা হচ্ছে এই কোশ্চেনটাকে একটু প্যাচ লাগাই ফেলি, এই যে মায়াবী শব্দটাকে একটু প্যাচ লাগাই ফেলি। যে একটা গান আছে না মায়াবী, একটা গান আছে না তোমাদের, ওই মায়াবী গানটার মধ্যে কিন্তু দেখো তো ভাইয়া, মায়াবী গানটা যে করা হয়েছে, তাহলে মায়াবী গানটার মধ্যে যে একজন নায়িকাকে বা একটা মেয়েকে যে মায়াবী বলে সম্বোধন করা হয়েছে, তাহলে সেই লেখক বা সেই গীতিকার কি রাইট? সে রাইট না। সে বলতে পারতো মায়াবিনী, কি বলতে পারতো? মায়াবিনী। তাহলে এই মায়াবী শব্দের নারীবাচক রূপ হচ্ছে মায়াবিনী। নারীবাচক রূপ কি হবে? মায়াবিনী। তাহলে এটা নিচের কোনটি পুরুষবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। সঠিক উত্তর কি হবে ভাইয়া? বি নাম্বার। তাহলে ভাইয়া যে পুরুষবাচক শব্দ কোনটা, ক্লিয়ার কিনা? এবার একটু আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, তোমাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি ভাই, মিলিয়ে নিও সি ইউনিট এবং বি ইউনিট সবার জন্য। সি ইউনিট এবং হচ্ছে বি ইউনিট। একটা ছোট্ট একটা কথা বলি, কথাটা হচ্ছে যে ছোট্ট কথাটা হচ্ছে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা গ্রামার থেকে দ্বিরুক্ত শব্দ থেকে একটা টপিক কোশ্চেন পাবা। দ্বিরুক্ত শব্দ, তারপর হচ্ছে সন্ধি, তারপর হচ্ছে লিঙ্গ মানে নর নারীবাচক শব্দ, তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, নত্ব ও সত্যবিধান, তারপর হচ্ছে ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। এই টপিকগুলো থেকে তুমি বাংলায় কোশ্চেন পাবা, পাবা, যে কোনো ইউনিটে পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বিরুক্ত, সন্ধি, লিঙ্গ, সংখ্যাবাচক শব্দ, নত্ব, সত্যবিধান। আরে ওরে মা, আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে সমাস। তারপর হচ্ছে কারক, আর একটা যেটা উপসর্গ। এই উপসর্গের ক্ষেত্রে উপসর্গের অর্থগুলো একদম ফাটাই ফেলবা। উপসর্গের যে অর্থগুলো আছে সেই অর্থগুলোকে একদম ফাটাই ফেলবা। ক্লিয়ার? তাইলে ভাইয়া এই যে এখানে যে টপিকগুলোর কথা বলা হয়েছে এগুলো একটু ভালো করে লিখে নিবা।
হ্যাঁ, সবাই হচ্ছে ক্লাস নিজেদের টাইমলাইনে শেয়ার করো। আমাদের এরকম টোটাল এখানে আমি 60টা কোশ্চেন বানাইছি, 60টা কোশ্চেন, যে 60টা কোশ্চেন আমি একসাথে পিডিএফ দিব। প্রত্যেকদিন ক্লাসের মধ্যে হচ্ছে তুমি শেয়ার করবা, মানে আজকে যদি করাই তাহলে মোটামুটি 30টা শেষ, আরো 2 দিনে হচ্ছে 30টা 20টা 60টা আমি শেষ করব। তো তোমাদেরকে আমি টোটাল ক্লাস শেষ করার পরে, টপিকস গুলা শেষ করার পরে আমি 60টা কোশ্চেন তোমাকে পিডিএফ দিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া? তাহলে সবাই হচ্ছে নিজেদের টাইমলাইনে কোশ্চেন ক্লাসটা শেয়ার করবা। শেয়ার করলে অবশ্যই তুমি পিডিএফটা পেয়ে যাবা। এটা ক্লিয়ার কিনা সবাই? এটা ক্লিয়ার কিনা সবাই? এতটুকু ক্লিয়ার কিনা সবাই? এতটুকু ক্লিয়ার কিনা সবাই? ভাইয়া, সংজ্ঞাবাচক শব্দগুলো কি পুরাতন ব্যাকরণ অনুযায়ী পড়বো নাকি নতুন ব্যাকরণ? অবশ্যই নতুন ব্যাকরণ, নতুন ব্যাকরণ অনুযায়ী পড়বা। সংজ্ঞাবাচক শব্দ 2 প্রকার, একটা হচ্ছে ক্রমবাচক সংজ্ঞাবাচক শব্দ, আর একটা হচ্ছে পূরণবাচক সংখ্যাবাচক শব্দ। পূরণবাচক সংখ্যাবাচক শব্দ আবার 3 প্রকার, একটা হচ্ছে তারিখবাচক, একটা হচ্ছে ভগ্নাংশবাচক, আর একটা হচ্ছে সাধারণ পূরণবাচক। ক্লিয়ার? এগুলো হচ্ছে ক্লিয়ারলি পড়বা। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নতুন ব্যাকরণ বই অনুসারে পড়বা। সংখ্যাবাচক শব্দ 2 প্রকার, কিন্তু পুরাতন ব্যাকরণ বই অনুসারে সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, সবাই ক্লিয়ারলি করো। যদি ক্লিয়ার হও তাহলে ক্লিয়ার লিখো। ওকে ভাইয়া, এবার আসো আমরা 26 নম্বর কোশ্চেনে যাই। বলছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? মাইয়ারা, ভাই, আফারা, তোরা হচ্ছে সবাই এটার উত্তর কর যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা? দেখি এটা উত্তর কর দৌড়াইয়া। হ্যাঁ, সবাই উত্তর কর এখানে। নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সবাই একটু উত্তর করো। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা? হ্যাঁ, সবাই একটু উত্তর করো। নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক কোনটা? রিমা, রিমা, তুমি মনে হয় আজকে আমাদের ইয়াতে মনে হয় নতুন, নতুন না? তুই নতুন এডমিশন টেস্ট দিচ্ছিস ভাইয়া, ভুল করস কেন রিমা? খেয়াল করো, নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচকের কথা বলছে। আমরা একটু নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ শিখি। একটা হচ্ছে বিধবা, সধবা, সৎমা, ডাইনা, পিশাচ, না পিশাচ হবে না, বিধবা, সধবা, সৎমা, ধাইনা, ননদ, বললাম শাকচুন্নি, শাকচুন্নি। তাহলে দেখো এখানে বিধবা, সধবা, সৎমা, দাইমা, ননদ, শাকচুন্নি। এরপর যদি আমি নিত্য পুরুষবাচকের কথা বলি, তাহলে হচ্ছে ঢাকি, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি। বললাম রাষ্ট্রপতি। এইগুলো হচ্ছে ভাইয়া, এগুলাকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। এগুলোকে কি বলা হয়? নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। আর এগুলাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এগুলা কি? নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ। আর এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ।
নিত্য পুরুষবাচক শব্দ। হ্যাঁ, তাহলে ভাইয়া এখন উত্তর কোনটা হবে তুমি বলো, এখন উত্তর কোনটা হবে তুমি বলো, এখন উত্তর কোনটা হবে তুমি বলো, যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? গুপি থেকে গুপিনী, গুপি থেকে গুপিনী কি ভাই? গুপি থেকে গুপিনী, মালি থেকে মালিনী, মালি থেকে মালিনী, কাঙ্গাল থেকে কাঙ্গালিনী, কাঙ্গাল থেকে হচ্ছে কাঙ্গালিনী। তাহলে এখানে উত্তর কোনটা হবে? শাক চুন্নি। এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ যেটার কোনো পুরুষবাচক রূপ নাই, যেটার কোনো পুরুষবাচক রূপ নাই। ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। সবাই এবার হচ্ছে 27 নম্বর কোশ্চেনটা একটু করো, 27 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো, 27 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো সবাই। 27 নম্বর 27 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করো। 27 নম্বর প্রশ্নটার উত্তর করো, 27 নম্বর। সাতাইশ নাম্বারটা একটু উত্তর কর। আমি হচ্ছে ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না, লজ্জায়, লজ্জা লাগে আমার, বুঝছো? ওই যে ওইখানে হচ্ছে ল্যাপটপ রেখে গেছি, ল্যাপটপের থেকে আমি কোশ্চেন আর উত্তর দেখতেছি। হ্যাঁ, এই সামিয়া তাসনিম, সামিয়া তাসনিম একাদশ কেমনে ভাইয়া? একাদশ কেমনে? এই একাদশ কেমনে হয়? এই একাদশ হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সাধারণ পূরণবাচক। এটা কোন পূরণবাচক? সাধারণ, এটা হচ্ছে সাধারণ পূরণবাচক। আর এখানে এই যে 26-এ, এই 26-এটা হচ্ছে ভাইয়া, এখানে এই 26-এটা হচ্ছে, এই যে 26-এ, এই 26-এটা হচ্ছে তারিখবাচক। কোন বাচক? তারিখবাচক। আর চতুর্থী, চতুর্থী এইটাও হচ্ছে এখানে, এই যে এখানে চতুর্থী, এইটাও হচ্ছে সাধারণ, সাধারণ, সাধারণ পূরণবাচক। আর এই যে সোয়া, এই যে সোয়া, এই সোয়াটাই হচ্ছে এখানে ভগ্নাংশবাচক। কোন বাচক? ভগ্নাংশবাচক। তাহলে উত্তর কোনটা ভাইয়া? উত্তর হচ্ছে সি নাম্বার। উত্তর কোনটা? সি নাম্বার। উত্তর কোনটা ভাইয়া? সি নাম্বার। উত্তর কোনটা? সি নাম্বার। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো। সোয়ায়ের ভগ্নাংশ রূপ কি হবে? সোয়ায়ের দেখে উত্তর করো সবাই। সোয়ায়ের ভগ্নাংশ রূপ কি হবে? সবাই হচ্ছে একটু কমেন্ট করো যে সোয়া, সোয়া এর ভগ্নাংশ রূপ কি হবে? যেমন আমি বললাম 1/2, তার মানে হচ্ছে এটা দ্বারা 1.5 বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? 1.5 বুঝাচ্ছে। আমি বললাম 1/2, তাহলে এটাকে, এটা দ্বারা বুঝাচ্ছে 2.5। এটা দ্বারা কি বুঝাচ্ছে? 2.5। আবার আমি বললাম 1/4, এটা দ্বারা বুঝাচ্ছে চৌথা বা সিকি, চৌথা বা সিকি, 1/4। তাইলে আমি হচ্ছে এই যে ভগ্নাংশ পূরণবাচক, আমি সংখ্যাবাচক শব্দ তোমাদের ক্লাস পড়াইছিলাম। সো সংখ্যাবাচক শব্দের মধ্যে যে আমি টপিকটা পড়াইছি, সেই সংখ্যাবাচক শব্দের মধ্যে ভাইয়া আমি এই যে এখানে সংখ্যাবাচক পূরণবাচক শব্দটা পড়াইছি। সো তোমার এখন উত্তর করতে হবে যে এখানে এই যে সোয়া, এই সোয়া দ্বারা, এই সোয়া দ্বারা কোন রূপ প্রকাশ করতেছে? এই সোয়া দ্বারা কোন রূপ প্রকাশ করতেছে? মানে সোয়া দ্বারা কোন সংখ্যাটা বোঝায়? যেমন আমি এখানে
এটার মানে হচ্ছে দেড়, এটার মানে হচ্ছে আড়াই, এটার মানে হচ্ছে চৌথা বা সিকি। তাহলে সোয়া মানে কি বুঝাবে? সোয়া মানে কি বুঝাবে? একটু তাড়াতাড়ি লিখো। সোয়া মানে কি? পুয়া সোয়া ভগ্নাংশ। ভগ্নাংশ তো আমি বুঝলাম, বাট ভগ্নাংশের রূপটা কত হবে? ভগ্নাংশের রূপটা কত হবে এটা কমেন্ট করো। এই যে ভগ্নাংশের যে রূপটা, এই ভগ্নাংশের রূপটা কত হবে? এই সোয়ার ভগ্নাংশের রূপটা কত হবে? দৌড়াই অ্যান্সার কর, তাড়াতাড়ি দৌড়াই অ্যান্সার কর, না পারলে খবর আছে, পেড ব্যাচ। এই যে সাবিকুন নাহার কবিতা, সাব্বির, তালহা, রাকিব, তারপর হচ্ছে অর্পিতা, উত্তর করো দৌড়াইয়া, উত্তর কর। হ্যাঁ উত্তর কর, উত্তর কর। কি হবে? এক সমস্ত, এক সমস্ত, এক ভাগের চার, এক সমস্ত এক ভাগের চার, এটারে কি বলা হয়? এটারেই বলা হয় সোয়া। এক সমস্ত এক ভাগের চার, এটারে কি বলা হয়? এটারেই বলা হয় সোয়া। কি বলা হয়? এক সমস্ত চার ভাগের এক, এটারে কি বলা হয়? সোয়া বলা হয়। এক সমস্ত চার ভাগের এক, এটারে কি বলা হয়? সোয়া বলা হয়। আমি ওটা বলছি এক ভাগের চার, ভুলেও না, চার ভাগের এক, বোকাচন্দ্র আমি। আচ্ছা, তাহলে ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ ক্লিয়ার? হ্যাঁ, আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি এখন, আমি যদি তোমাকে এখন একটা কোশ্চেন করি, দেখি এটার উত্তর দাও সবাই, সবাই একটু উত্তর দাও। আমি বললাম ৭৭, কি বললাম? ৭৭। এটার সাধারণ পূরণবাচক রূপ কত হবে? ৭৭-এর সাধারণ পূরণবাচক রূপ কত হবে? ৭৭-এর সাধারণ পূরণবাচক রূপ কত হবে? এটা একটু উত্তর করো সবাই। ৭৭। আর একটা বললাম 44, মানে হচ্ছে ৪৪-এর সাধারণ পূরণবাচক রূপ কত হবে? দেখি উত্তর করতে পারে কিনা। আর একটা ৪৪, উত্তর করো সবাই, তাড়াতাড়ি একটু উত্তর করো। সবাই উত্তর করো, খাতা গাড়াগাড়ি বন্ধ, উত্তর কর, সিটারি করবি না। ওকে, আমি একটু দেখাই দিচ্ছি, এটা আমাদের কত নম্বর কোশ্চেন চলতেছিল? কোশ্চেনটা ছিল ২৭ নম্বরের একটা কোশ্চেন। আচ্ছা, আমি তোমাদেরকে একটু সংজ্ঞাবাচক শব্দের সাধারণ সংজ্ঞাবাচক শব্দগুলোকে মুখস্থ রাখার একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি, একটু সবাই লিখে নাও। আমি একটু ক্যামেরার বাইরে যাচ্ছি, একটু লিখে নাও। আমি হচ্ছে এক সরার একমাত্র রিজন হচ্ছে আমি এর টেবিলের উপর রাইখে লিখতেছি। ক্লিয়ার? তোরা তো আবার সালাক।
সবাই একটু লিখে নাও। লেখ তাড়াতাড়ি, লেখ তাড়াতাড়ি, অথবা একটু স্ক্রিনশট দিয়ে নিও। আমি একটু লিখতেছি তো, লিখতে পারতেছি না, আমি এই জন্য বোর্ডে লেখাই। দেখো এখানে, এবার দেখো আমার লেখা শেষ। এবার দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা লেখাটা, লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। এক দা দি ত্রি চতুপঞ্চ ষট সপ্ত অষ্ট নব দশ বিংশ ত্রিংশ চত্বারিংশ পঞ্চাশত্তম ষষ্ঠীতম সপ্ততিতম আশিটিতম নবতিতম, এগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এইটা থেকে আসার সম্ভাবনা আছে, এটা থেকে আসার সম্ভাবনা আছে। তো এতটুকু সবাই একটু স্ক্রিনশট দিয়ে ডান লিখো, সবাই হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে ডান লিখো, সবাই হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে ডান লিখে নাও, সবাই একটু স্ক্রিনশট দিয়ে ডান লেখ। খাতায় লিখলে তো ভালোই, আর যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে চাও তাহলে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দাও। তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ ওকে, যারা নোট করছো তাদেরকে ধন্যবাদ। এবার আসো আমরা 28 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি, 28 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। তাহলে দেখো, সপ্ততিতম, সপ্ততিতম সমান কত, সপ্ততিতম সমান কত, উত্তর প্লিজ উত্তর করো, সপ্ততিতম সমান কত হবে, সপ্ততিতম সমান কত হবে। সপ্ততিতম সমান কত হবে, সপ্ততিতম সমান কত হবে, সবাই একটু উত্তর করো। সপ্ততিতম সমান কত হবে।
মাহিয়া পুজ দেন ভাই, মাহিয়া কোন কলেজ? আচ্ছা ভাইয়া, সবাই তো হচ্ছে ক্লাস করতেছো, সবাইকে একটু আমি জিজ্ঞেস করি যে কারা কোথা থেকে ক্লাস করতেছো, কে কোন জেলা থেকে ক্লাস করতেছো, আজকের ক্লাসটা কে কোন জেলা থেকে ক্লাসটা করতেছে একটু উত্তর করো, তারপর হচ্ছে অ্যান্সার করো। কে কোন জেলা থেকে ক্লাস করতেছে একটু উত্তর করো। কে কোন জেলা থেকে ক্লাস করতেছে একটু উত্তর করো। সি ইউনিটের পেইড ব্যাচ। তুমি কি এক্সাম ব্যাচে ভর্তি হতে যাচ্ছ নাকি ক্লাস করতে যাচ্ছ, কোনটা এটাকে ক্লিয়ার করো। এক্সাম ব্যাচে ভর্তি হইলে যে কে বলছো নাম, সুমাইয়া জাহান। এক্সাম ব্যাচে ভর্তি হলে হচ্ছে 11 জানুয়ারি থেকে আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে গুগল ফর্মের মাধ্যমে, এবং সেই এক্সাম ব্যাচের মাধ্যমে যেটা হবে যে তুমি 10টা মডেল টেস্ট দিতে পারবে, এবং টোটালি 10টা মডেল টেস্ট 199 টাকায়। ঠিক আছে, তুমি হচ্ছে ওইখানে আমাদের ব্যানারের নাম্বার দেওয়া আছে, নাম্বারে হচ্ছে টাকা পাঠাই হচ্ছে হোয়াটসঅ্যাপ করলে আমি হচ্ছে তোমাকে গ্রুপে অ্যাড করাই দিব। হ্যাঁ, দেখি কারা কোন জেলা থেকে ক্লাস করতেছ। কুমিল্লার সবচেয়ে বেশি, একমাত্র সাব্বির রহমান সিরাজগঞ্জ, বাকিরা সবাই কুমিল্লার। কুমিল্লার সবাই। আচ্ছা, আমার ফেনী ব্রাঞ্চের কোনো শয়তান আজকে নাই ক্লাসে। ওকে, ঠিক আছে ভাইয়া। দেখো বলা হয়েছে সপ্ততিতম সমান কত, সপ্ততিতম কি বলা হয়েছে, সপ্ততিতম। আচ্ছা একটু দেখো সপ্ততিতম সমান কত হবে। এই যে আমরা এখানে পড়াইছি সপ্ততিতম, 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 সপ্ততিতম মানে হচ্ছে এখানে 70। কত ভাইয়া? সপ্ততিতম মানে হচ্ছে 70। কাকে বুঝায়? 70 কে বুঝায়। সপ্ততিতম মানে কি? 70। সপ্ততিতম মানে হচ্ছে 70। যারা 77 অ্যান্সার করছো, যারা 77 বলছো, যারা 77 বলছো তাদের উত্তর ভুল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এখানে 70। সঠিক উত্তর কোনটা হবে? 70। ওকে, আসো ভাই। বলা হয়েছে কি, ছি ছি তুমি এত খারাপ, এই বাক্যে দ্বিরুক্তি শব্দটি কি অর্থ প্রকাশ করছে? কি বলা হয়েছে ভাইয়া? দেখো যে বলছে যে সিসি তুমি এত খারাপ, সিসি তুমি এত খারাপ, সিসি তুমি এত খারাপ। यस सर भी वेट में लेते हो सीसी यस सर तो খারাপ কেমনে পরে জানতে পারে বিবেক তো পছন্দ করছি ভাই। সিসি यस স্যার তো খারাপ। এই তাড়াতাড়ি কমেন্ট কর বোকা চন্দ্রীরা, তোরা কমেন্ট করছ নাকি? উত্তর এটা কিন্তু ক্লাসে পড়াইছি, গত ক্লাসে। না পারলে একদম ঠ্যাঙ্গায় লাগতে বাইর করে দেব ক্লাস থেকে। সিসি সিসি হচ্ছে পুরো আমাদের ভয়েস কি যায় নাকি? হ্যাঁ, আমাদের ভয়েস বাইরে যায়, আমাদের তো যায়। যাবে তো মনে হয়। সিসি সিসি পুরো পুরো কথা। দেখো বলছে কি, সিসি তুমি এত খারাপ। এখন এই বাক্যে দ্বিরুক্ত শব্দটি কি অর্থ বোঝাচ্ছে? দেখি কে উত্তর করে। তীব্রতা বিশেষ স্যার, দেখি উত্তর করো সবাই। হ্যাঁ, কনফিডেন্সের সহিত ভুল উত্তর। মাশাআল্লাহ, গুড। খেয়াল করো এখানে সিসি শব্দটা, বাপের গভীরতা। এখানে সিসি বলতে আমরা ধরো তোমাদের যে হৃদয় স্যার দেখলাম সে রানী দিঘির পার এক গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়ায় আছে, আবার একটু পরে দেখলাম যে ধর্মসাগর পার আরেকজন নিয়ে দাঁড়ায় আছে, আবার একটু পরে রেলওয়ে স্টেশনে যাওয়ার পর দেখলাম যে আরো একজন নিয়ে দাঁড়ায় আছে। তখন আমি যখন আইসা ইন্টার স্যারকে বললাম যে ভাইয়া, যে আপনার স্টুডেন্ট, আমাদের যে হৃদয় স্টুডেন্ট, সে তো এমন এমন কাজ করে বসে রয়েছে। তো ইমরান ভাই হৃদয় দেখে বললো সিসি তুই এত খারাপ। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে সিসি শব্দটা, এই সিসি শব্দটাই হচ্ছে এখানে ভাইয়া ভাবের গভীরতাকে বুঝাচ্ছে। কাকে বুঝাচ্ছে? ভাবের গভীরতাকে বুঝাচ্ছে। যারা উত্তর করছো পৌনিপৌনিকতা, তোমাদের জন্য এক বালতির সমবেদনা, কারণ তোমরা এখানে ভুল উত্তর করছো। কারণ উত্তর হবে কোনটা? ভাবের গভীরতা, কারণ এটা হচ্ছে ভাবের গভীরতা। তাহলে ভাবের গভীরতাই বুঝাচ্ছে। ক্লিয়ার ভাই?
ভাইয়া কি ম্যাগনেট ভাইয়াকে ফলো করেন নাকি? ভাইয়া ম্যাগনেট কে ভাই? এটা কে? তোর নাম কি রে ভাই? ইথুন রহমান। আল্লাহ, কি নাম ইথুন! জীবনে ফার্স্ট তোর নাম শুনছি ভাই। অনেক নামাজ আছে এই চ্যানেলে পোস্ট। এবার আসো 30 নাম্বার, কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? ভাই দেন যে কথা বলবেন। ভাইয়া কি ম্যাগনেট ভাইয়াকে আচ্ছা সবাই 30 নাম্বারটা আনসার করো সবাই। সামিয়া তাসনিম কোনটা পৌনপুনিকতা? বলে দিলাম, মদ কি বলে, মদ খাইয়া বই চালাইস, গাড়ি চালাইস না, আর গাড়ি খাইয়া মদ চালাইস না। আপনি বলতে রাখি দেখো বলছে ঠাট কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? অনুভূতি বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে ভাই? অনুভূতি। দেখো আমি দ্বিরুক্ত শব্দ থেকে কয়েকটা কোশ্চেন এখানে দিয়েছি, দ্বিরুক্তটা খুব ইম্পর্টেন্ট কুইন্স ইউনিভার্সিটির জন্য। দেখো জ্বর জ্বর লাগছে, এটা কি অনুভূতি বুঝায়? এটা অনুভূতি বুঝায় না। জ্বর কি অনুভূতি হয়? অনুভূতি হয় না। ভয়ে ভয়ে ছিলাম, এটাও কি অনুভূতি বোঝায়? অনুভূতি জীবনেও বুঝায় না। বললাম গরম গরম জিলাপি, এটাও কি কোনো অনুভূতি বুঝাচ্ছে? জিলাপিটা কি অনুভূতি হয়? কিন্তু ঠাঠা রোদ, অর্থাৎ রোদরা আমার গায়ে লাগতেছে, আমি অনুভূত হচ্ছি যে প্রচুর গরম পড়তেছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া? সঠিক উত্তর হবে এ নাম্বার। এখানে ঠাঠা রোদ হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখো সবাই। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট কর। একটা বন্ধু যে মাঝখানটা হচ্ছে বিসিএস হানি সিং টাইপ না, তাহলে ভালো লাগবে না। আচ্ছা তাহলে সবাই এটা ক্লিয়ার? সোরাবি আক্তার আসসালামু আলাইকুম, ক্লাসের মাইস জ্ঞান দিয়ে মাশাআল্লাহ, গুড। আচ্ছা এবার আসো ভাই 31 নাম্বার, রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি? রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি? একটু উত্তর করো। রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি? রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটা? এই যে এক বচন বহুবচন নিয়ে আসলাম, ক্লিয়ার? বচন নিয়ে আসলাম, নির্দেশক নিয়ে আসবে একটু পরে। সবাই একটু অ্যান্সার করো। সাউন্ড নাই, সাউন্ড অবশ্যই আছে, এখন দেখো। হ্যাঁ সবাই হচ্ছে একটু অ্যান্সার করো যে রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটা? আজ যদি ক্লাস কম করতেছি মাত্র। আর ভাই দেখো আমরা হচ্ছে খাওয়াইতেন না, আছে সারাদিন কিছু খাই নাই ভাই, এবারে নিজে তো চলতে না। হ্যাঁ কি খাইছেন? আহ
আচ্ছা দেখো, রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটা? হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছ। দেখো, বৃক্ষ রাশি হয় না, এটা হবে বৃক্ষ রাজি। কি হবে? বৃক্ষ রাজি। তারকা রাশি হয় না, এটা হবে তারকার রাজি। কি হবে? তারকা রাজি। মেঘ রাশি হয় না, এটা হবে মেঘমালা। কি হবে? মেঘমালা। দেখো খেয়াল করো, এই যে এখানে বৃক্ষ রাশি, এই বৃক্ষ রাশিটা এটা কখনো বৃক্ষ রাশি হবে না, এটা হবে বৃক্ষ রাজি। কি হবে? বৃক্ষ রাজি। এটা কি হবে? তারকা রাজি। আর এখানে যে মেঘ রাশি, এটা হবে মেঘ মালা। আর এই যে এখানে জলরাশি আছে, এটা রাইট। তাহলে সঠিক উত্তর কোনটা ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। সঠিক উত্তর কত নাম্বার? ডি নাম্বার। তাহলে সঠিক উত্তর ডি। এবার আসো, 32 নম্বর কোশ্চেন। সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটি, সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটি, উত্তর করো। সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটি, এটা সবাই উত্তর করো। ভাই তোরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করো ভাইয়া, যদি শেয়ার করো তাহলে হচ্ছে খুবই ভালো লাগে শেয়ার করলে ক্লাসগুলা, এবং হচ্ছে সবাই দেখতে পারে। প্রথমত হচ্ছে আমাদের যেটা হয় যে অনেক স্টুডেন্টরা আছে, তারা হচ্ছে টাকার জন্য পড়তে পারে না। এটা আমরা অনেক সময় দেখি, আমরা যেহেতু টিচিং প্রফেশনে আছি আমরা এটা অনেক সময় দেখি। আবার যদি আরও কিছু বলতে যাই অ্যাডমিশন নিয়ে, দেখো ভাই তোমার কোনো কিছুর অভাব নাই। অনেক স্টুডেন্ট আছে, যেটা যদি বলি যে একবার হচ্ছে উদ্ভাসে বসেছিলাম। ও মেয়েটার বাড়ি, মেয়েটা ছিল নবাব ফয়জুন্নেসা স্কুলের, ও হচ্ছে এসএসসি ব্যাচ, এসএসসি 26 ব্যাচ। ওর নামটা আমি বলবো না, এলাকার নামও বলবো না, এলাকার নাম বললে হয়তো ওই মেয়েটা হচ্ছে চিনবে, ওই হচ্ছে ক্লাস করতেও পারে। তো একটু খেয়াল করো ভাই, সে হচ্ছে উদ্ভাসের, এবং সে, আচ্ছা বলে দিই, সিলেট জেলার একটা মেয়ে। সে ফয়জুন্নেসা স্কুলে পড়াশোনা করতো। তো তার বাবা হচ্ছে গ্রামের একজন কৃষক, কিন্তু তার যেই তারা বোন হচ্ছে 4 বোন, 4 বোনের মধ্যে সে হচ্ছে সবার ছোট। তো এখন 3 বোন, তাদের যে 3 বোন ছিল, সেই 3 বোন হচ্ছে, একজন হচ্ছে তোমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আরেকজন হচ্ছে নার্সিং পড়াশোনা করতেছে, আরেকজন হচ্ছে ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করতেছে। তো দেখেছে মেয়ের বাবাটা হচ্ছে কৃষক, গ্রামে নাকি হাল চাষ করে, মানে ওই যে গ্রামে যে গরু থাকে না, গরু দিয়ে হচ্ছে হাল চাষ করে, মানুষের ক্ষেতে চাষ করে এরপর হচ্ছে টাকা ইনকাম করে। তো উদ্বাসে বসেছিলাম, তো মেয়ে আসলো ভর্তি হইতে। তো উদ্বাসের সিস্টেম হচ্ছে, কোর্সে হচ্ছে তারা ভর্তি নেয় 18,000 টাকা। তো এটা 40% ডিসকাউন্টে তারা 12,000 টাকা রাখে। তো আমি বসে আছি, মেয়েটা আইসা বলতেছে স্যার আমার তো এত মানে টাকা নাই। তো উদ্বাসেরই যিনি হেড, ওই ভাই বলতেছে যে টাকা দিতে হবে, বা যেভাবে হোক পরে ফিট করতে। তা আমি ওনাকে বললাম যে ভাই দেখেন মেয়ে তো মেধাবী, এটা কমায় রাখেন। তো ওই মেয়েটাকে কিন্তু কমায় রাখা হয়েছে, এবং সে এসএসসি 26 ব্যাচ, সে পড়াশোনা করতেছে, এবং আশা করি ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের ক্লাসের মধ্যে দেখেছি ওর ভালোই ইয়ে থাকে, রেসপন্স থাকে। তো ভাই দেখো, ওদের কিন্তু অনেক সমস্যা থাকা সত্ত্বেও ওরা কিন্তু পড়াশোনা করতে, তোমার কিন্তু তত কোনো সমস্যা নাই। তো তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটি অ্যাচিভ করতে না পারো, তাহলে এটার মধ্যে ব্যর্থ আসলে দুনিয়াতে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা আর্টসে পড়াশোনা করি, তোমরা হচ্ছে আর্টসের স্টুডেন্ট, আর্টস থেকে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই ইজি, একটু যদি ভালোভাবে পড়াশোনা করি। তারপরে যদি তুমি ভালো করে পড়াশোনা না করে দিয়ে চান্স না পাও, তাহলে এটা চরম ব্যর্থতা হচ্ছে তোমার জন্য। ক্লিয়ার? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে শেয়ার করলে যেটা হয়, যে তোমার অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, তোমার কাছে বলতে পারতেছে না যে ভাই আমার কাছে টাকা নাই, একটা কোচিংয়ে ভর্তি হবে এমন কিছু। কিন্তু আমরা সমতট কুমিল্লা ইউনিভার্সিটির জন্য টোটাল ফ্রিতে সার্ভিসটা দিচ্ছি। এখানে আমাদের অনেক পেইড ব্যাচের অনেক স্টুডেন্টরা আছে, যারা আমাদের পেইডে নিয়মিত ক্লাস করতেছে। তো তাদেরও কিন্তু অনেকের মনের মধ্যে একটা কষ্ট লাগছে যে স্যাররা আমাদের থেকে টাকা নিল, কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এখন ভাই কথা হচ্ছে, তোমাদের থেকে আমরা টাকা নিছি, তোমাদেরকে আমরা বলছি যারা কুমিল্লার আছো, তোমরা আইসা আমাদের অফলাইন ব্যাচে পরীক্ষা দাও, তোমরা আসতেছো না। এটা ব্যর্থতা কার? তোমার না আমার? অবশ্যই এটা তোমার ব্যর্থতা। আর একটা বলে দিচ্ছি, যারা হচ্ছে আমাদের অফলাইনে বি ইউনিটের পরীক্ষার্থীরা আছেন, আগামী দিন হচ্ছে অফলাইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডে আমাদের অফলাইনে মহিলা কলেজের সামনেই হচ্ছে আমরা অফলাইনে পরীক্ষা নিচ্ছি। যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন মানবিক বিভাগ থেকে, তারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন।
যারা পারবেন চলে আসবেন, সকাল দুপুর 12টায় পরীক্ষা শুরু হবে, যারা পারবেন চলে আসবেন। সো তোমরা হচ্ছে সবাই হচ্ছে ক্লাসটা টাইমলাইনে শেয়ার করো, টাইমলাইনে শেয়ার করলে হচ্ছে সবাই হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। যারা ক্লাস করতে পারতেছে না টাকার জন্য তারা কিন্তু এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। ক্লিয়ার ভাইয়া? সবাই নিজের টাইমলাইনে শেয়ার করো, অথবা যে বন্ধুটা সমস্যা আছে বা তাদেরকে হচ্ছে একটু মেনশন দিয়ে জানাই দাও। ভাই আমার দিদি যাবে না, অন্ধকার হয়ে গেছে, লাইট অন্ধকার হয়ে গেছে আর কি, আমি বন্ধ করছিলাম, লাইট দেখা যায় দেখা। আচ্ছা এবার দেখো ভাইয়া, যে সমষ্টিবাচকতা নির্দেশ করে, আমি একটু ক্লাসে আসি। হ্যাঁ, সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটা, একটু দেখো এখানে যে সমষ্টিবাচকতা নির্দেশ করতেছে কোনটা, যে সমষ্টিবাচকতা, যে আমরা জানি সমষ্টিবাচকতা যে নির্দেশ, যেমন মানুষ শব্দটা, এই মানুষ শব্দটা হচ্ছে জাতিবাচক। কি বাচক ভাইয়া? জাতিবাচক। সততা এটা হচ্ছে গুণবাচক। কোন বাচক? গুণবাচক। তারপর হচ্ছে অর্ধেক, অর্ধেকটা হচ্ছে পরিমাণবাচক। কোন বাচক? পরিমাণবাচক বুঝেছে। কিন্তু এই বহর, বহর মানে হচ্ছে বললো গাড়ির বহর, সেনাবাহিনীর বহর বা সেনাবাহিনীর দল বা গাড়ির বহর যেটাকে বলে, তাহলে এই যে বহর শব্দটা, এই বহর শব্দটাই হচ্ছে ভাইয়া, এই বহর শব্দটাই হচ্ছে সমষ্টিবাচক শব্দ বুঝাচ্ছে, সমষ্টিবাচক। আচ্ছা এখানে মাহিয়া তুমি কোশ্চেন করছো যে ভাইয়া কত টাকা অফলাইন এক্সাম বেছে। এখন দেখো আমাদের অফলাইন এক্সাম ব্যাচে টোটাল 10টা এক্সাম নেওয়া হবে বি ইউনিটের জন্য। তো অফলাইন ব্যাচে আমাদের কোশ্চেন লাগতেছে, সব কিছু লাগতেছে, আমরা কোশ্চেন বানানো লাগতেছে। সো যেটা আমরা কোর্সটা হচ্ছে 1000 টাকায় বিক্রি করতাম, 1000 টাকায় বিক্রি করছি অফলাইন ব্যাচ, এখন এসে সেটাকে আমরা 500 টাকায় রাখতেছি। কত টাকায়? 500 টাকায়। যারা হচ্ছে অফলাইনে বি ইউনিটে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা, তারা অফলাইনে 500 টাকা দিয়ে আইসা তুমি 10টা মডেল টেস্ট দিতে পারবা। 10টা মডেল টেস্ট হচ্ছে টোটাল কতটা এক্সাম আছে এখানে, টোটাল কতটা কোশ্চেন? 1000টা কোশ্চেন। তুমি 1000টা কোশ্চেন সলভ করতে পারতেছো, অর্থাৎ বাংলা 25, ইংলিশ 25, সাধারণ জ্ঞান 10, বাকি 40 নাম্বার হচ্ছে তোমার বিষয়ভিত্তিক পরীক্ষা। তো তুমি অফলাইনে পরীক্ষা দিতে চাইলে কালকে 12টার দিকে আসো, আইসা আমাদের সাথে দেখা করো, দেখা করে হচ্ছে পেড করে তুমি পরীক্ষা দাও, প্যারা নাই, আমাদের কোশ্চেন সবকিছু রেডি। ক্লিয়ার ভাইয়া? ওকে, সবাই 32 নম্বর কোশ্চেন ক্লিয়ার কিনা? সবাই 32 নম্বর কোশ্চেন ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তাহলে আসো আমরা 33 নম্বর কোশ্চেনটাতে যাই। নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? এই পদাশ্রিত নির্দেশক থেকে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন থাকে, পদাশ্রিত নির্দেশক থেকে, পদাশ্রিত নির্দেশক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেন থাকে। এগুলো হচ্ছে বিগত ইয়ারে আসা কোশ্চেন। নিচের কোনটা পদাশ্রিত নির্দেশক নয়? সবাই একটু উত্তর করো। আচ্ছা আমাদের এখানে যারা ক্লাস করতেছো সবাই একটু বলো তো কে কোন ইউনিভার্সিটিতে অলরেডি চান্স পাইছো। যদি কেউ চান্স না পাও তাহলে না লিখবা, যে চান্স পাইছো তার ভার্সিটির নামটা লিখবা। কে কে বিগত এই বছর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অলরেডি চান্স পেয়ে গেছো তারা একটু কমেন্ট করো। জেলা থেকে বলছে কুমিল্লারই বেশি। কথা হচ্ছে তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছ, কারা কোন ইউনিভার্সিটিতে অলরেডি ওয়েটিংয়ে আছো, অথবা সিট আসছে, অথবা সিরিয়াল আসছে, র্যাঙ্ক আসছে, সবাই একটু বলো। জাস্ট ভার্সিটির নামটা বলো এবং হচ্ছে পজিশনটা লেখো, দেখি কে কোন ইউনিভার্সিটিতে আছো বা কোন ইউনিভার্সিটিতে তোমার আসছে, আমি একটু দেখি কমেন্টে। সবাই একটু কমেন্ট করো ভাই। ভাই কয়টা হয়েছে শেয়ার দিতে না? অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের সবাই একটু সবাই যে আমাদের ফেস্টটা একটু ইয়ে করে দেবেন, রিকমেন্ড করে যে 8% 100% রিকমেন্ড করে করে দিতে। আচ্ছা ভাইয়া আরেকটা কথা হচ্ছে, দেখো আমাদের যেই পেজটা সবাই হচ্ছে পেজে একটু রিভিউ দিও, ঠিক আছে?
সবাই একটু পেজে রিভিউ দিও, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে বা ভাইয়ারা যে পড়াচ্ছি কেমন লাগছে একটু একটু রিভিউ দিও। রিভিউ দিলে হচ্ছে আমাদের পেজের একটু রিচ বাড়বে। আমরা চাচ্ছি আমাদের পেজের রিচ বাড়ুক, শুধু কুমিল্লা ইউনিভার্সিটির জন্য সমতুটি বেস্ট, এর বাইরে কোনো কিছু নাই। তো সবাই হচ্ছে ভাই অলরেডি কে কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছো, শুধু ডিউতে ডিসি রেজাল্ট দেয় নাই, ক্লাসের কথা ভুলে গেছিলাম স্বর্ণা। আর একটা হচ্ছে ভাইয়া সিইউডি ইউনিটের রেজাল্ট কি দিছে? সিইউডি ইউনিটের চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের রেজাল্ট মেবি এখনো দেয় নাই, আমি এখনো কোনো খবর পাই নাই, যদি অনেক স্টুডেন্ট আমার পরীক্ষা দিছে বলতে পারবো না। আচ্ছা সবাই একটু কমেন্ট করো যে কে কোন ইউনিভার্সিটিতে আসো। 21 জন দেখতেছে ক্লাস। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি আমি। সবাই হচ্ছে একটু কমেন্ট করো যে নিচের কোনটা পদাশ্রিত নির্দেশক নয়, নিচের কোনটা পদাশ্রিত নির্দেশক নয়, একটু উত্তর করো সবাই। আরো আমাদের 12টা কোশ্চেন আছে, আমাদের 12টা কোশ্চেন আরো শেষ করতে হবে আর 30 মিনিটের মধ্যে। সবাই সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো ভাই। নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? তালহা জামান ডিইউ উর্দু 24-25 সেশন, মাশাল্লাহ। তালহা তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আছো, তাইলে ভর্তি আছো কিনা নাকি এমনিতেই হচ্ছে সাবজেক্ট পাইছো এতটুকুই? এই ক্লাসটা কি বি ইউনিটের জন্য? হোয়াই নট? সকল ইউনিট, এই ক্লাস সকল ইউনিট, আমাদের সমতটে বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, যত ক্লাস হবে বাংলা ইংলিশ জিকে সকল ইউনিটের জন্য। যারা বিভাগ পরিবর্তন দিবা, যারা এই ইউনিটে দিবা তারা হচ্ছে বাংলা হয়তো পাবা না, কিন্তু সকল ইউনিটের জন্য এমনিতে বাংলা এবং ইংলিশ সব সেম থাকবে। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছি, তালহা ভর্তি হস নাই, তাহলে তুই ডিউতে উর্দু পাইছিলি। আচ্ছা এবারকা হয়ে যাবে ইনশাল্লাহ, আচ্ছা এবারকা হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে দেখো নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়, তাহলে উত্তর কোনটা হবে ভাই? এখানে দেখো টা টি খানা, খেয়াল কইরো পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। এই যে নির্দেশক হচ্ছে দুই প্রকার, নির্দেশক কত প্রকার? নির্দেশক হচ্ছে দুই প্রকার। নির্দেশক কত প্রকার ভাই? নির্দেশক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নির্দিষ্টতা বুঝাবে, একটা হচ্ছে নির্দিষ্টতা বুঝাবে, আরেকটা হচ্ছে অনির্দিষ্টতা বুঝাবে। কি বুঝাবে? অনির্দিষ্টতা বুঝাবে। এখন আসো, এই যে নির্দিষ্টতাটা, এই নির্দিষ্টতাটা মানে হচ্ছে এটা হচ্ছে একদম নির্দিষ্ট করে বুঝাবে। নির্দিষ্ট করে বলতে বুঝায়, বললাম টা টি খানা খানি টাক টুকু। তাহলে খেয়াল করো, এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক। টাটি খানাখানি টাক টুকু এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক নির্দেশক। তারপর হচ্ছে অনির্দিষ্টতা, যেটা দ্বারা হচ্ছে অনির্দিষ্ট করে বুঝায়। যেমন আমি বললাম রা, এরা, গুলি, গুলু, দের, মণ্ডলী, বর্গ ইত্যাদি। এগুলো হচ্ছে অনির্দিষ্টতাবাচক নির্দেশক। এবং মনে রাখবা, এই যে নির্দেশকগুলা, এই নির্দেশকগুলোর মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা হয় বা পদগুলা ব্যবহার করা হয়, এগুলো আবার বচনের মধ্যে ব্যবহার করা হয়। কিসের মধ্যে ব্যবহার করা হয়? বচনের মধ্যে ব্যবহার করা হয়। তাহলে এক বচন যেটা, এটা নির্দিষ্ট করে বুঝায়, বহু বচন যেটা, এটা অনির্দিষ্ট করে বুঝাচ্ছে। ক্লিয়ার? তাইলে দেখো টাটি খানাখানি টাকটুকু, রায়রা, গুলিগুলো, গুলুদের, মণ্ডলী, বর্গ, এগুলোর মধ্যেই কোনো পদাশ্রিত নির্দেশক আছে? এগুলোর মধ্যে কি কোনো পদাশ্রিত নির্দেশক আছে ভাই? দেখো নাই। এই যে এগুলার অপশনের মধ্যে কোনটার মধ্যে পদাশ্রিত নির্দেশক নাই? এই যে টা টি খানা, এটা ঠিক আছে, এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক, কিন্তু বলছে কি নয়। কি বলছে ভাইয়া? নয় বলছে। তাহলে উত্তর কোনটা হবে? উপ। উপ বলতে কোনো নির্দেশক হয় না, এই উপ হচ্ছে একটা উপসর্গ। না উপ কি? না না, উপ হচ্ছে এখানে একটা শব্দ হিসেবে ব্যবহার হয়েছে, এটা উপসর্গ না। হ্যাঁ উপ, উপ, উপ হচ্ছে এখানে উপসর্গ হিসেবে কাজ করে, কারণ এটা হচ্ছে দেশি উপসর্গ। অ অঘা অজ অনা, আ আর আন আব, ইতিউন কদকু, নিপাতি বিভর, রাম স সা সুহা, প্রপর অপসমনি, অনু আব নির্দুর্বি, অদিশু উৎপরিপ্রতি,
অতি অভি, অপি উপ আ, অপি উপ আ। তাহলে এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। কোন উপসর্গের মধ্যে পড়ে? সংস্কৃত উপসর্গের মধ্যে পড়ে। তাহলে এই উপশব্দটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, কিন্তু বলছে পদাশ্রিত নির্দেশক নয়। তাহলে নয় মানে হচ্ছে টাটি খানাখানি এগুলো হচ্ছে নির্দেশক, কিন্তু উপটা হচ্ছে উপসর্গ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করো। হ্যাঁ, এবার হচ্ছে 34 নম্বর কোশ্চেনটা একটা অ্যান্সার করো। প্রণয় কোন উপসর্গ? কান খাজিতেছে। প্রণয় কোন উপসর্গ? হ্যাঁ মাহিয়া তুই ফাটাই দিতেছস। সংস্কৃত উপসর্গ আমরা জানি প্রণয়। কি আছে এখানে? প্রণয়, খেয়াল করো। এই যে প্রণয়, নয় শব্দের আগে কি যুক্ত হয়েছে? প্র। আমরা জানি প্র পরা, অপশমনী, অনু আব, নির্দুর্বি, অধিসু, উৎপরিপ্রতি, অতি অভি, অপি উপ আ। এগুলো হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ হচ্ছে 20টা, কিন্তু দেশীয় উপসর্গ কয়টা? দেশীয় উপসর্গ হচ্ছে 21টা। আর খাঁটি বাংলা উপসর্গ একই কথা, দেশীয় উপসর্গ। আর বিদেশি উপসর্গ হচ্ছে ফার্সি, আরবি, আরেকটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে হিন্দি। ফার্সিটা হচ্ছে আমখাস লাগর, আর ফার্সিটা হচ্ছে কারদরনা নিমফে বদ্দে বর্বকম। আরবিটা হচ্ছে আমখাস লাগর, আর ইংরেজিটা হচ্ছে ফুল হাফ হেসাব। তাহলে এখানে উত্তর কোনটা হবে ভাইয়া? সংস্কৃত। কারণ প্রণয়ে কোন উপসর্গ? প্র হচ্ছে এখানে সংস্কৃত উপসর্গ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? দেখি এখানে 35 নম্বর কোশ্চেনটা। সুধি কি যোগে গঠিত? সুধি কি যোগে গঠিত? এটার উত্তর করো সবাই। সুধি কি যোগে গঠিত? সবাই উত্তর করো। সুধি এখানে যে 35 নম্বর কোশ্চেন, এটা একটু উত্তর করেন সবাই, একটু উত্তর করেন 35 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে বিভক্তি কখনোই হবে না। বিভক্তি কখনোই হবে না। আমরা জানি অনুসর্গ এবং হচ্ছে প্রত্যয় শব্দের পরে বসে। অনুসর্গ এবং প্রত্যয় কোথায় বসে? শব্দের পরে বসে। কিন্তু উপসর্গ সবসময় শব্দের আগে বসে। তাইলে এখানে উত্তর কোনটা হবে ভাই? এখানে উত্তর হবে উপসর্গ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, 36 নম্বর কোশ্চেনটা আসো। দেখো বলা হয়েছে অতিমানব শব্দের অতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অতিমানব, ক্লিয়ার করো একটু অর্থ। এটার হচ্ছে অতি শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থাৎ বলা হয়েছে যে এই অতি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? একটু উত্তর করো ভাই। অতি, মানবের অতি। উত্তর করো, অতি মানবের অতি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর তাড়াতাড়ি করো।
বাকিরা কোথায়? উত্তর করো। এটা কঠিন হয়ে গেল নাকি? অতিমানবের অতি উপসর্গ, অতিমানবের অতি উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সাবিকুন্নার কবিতা, শুধু উত্তর করতে পারছে, আর কেউ করতেছে না। হ্যাঁ, বাকিরা সবাই করো ভাই, সবাই একটু উত্তর করো। একটু খেয়াল করো ভাই, এখানে অতিমানব এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। এখানে দেখো পার হওয়া, অতি দিয়া অতিমানব শব্দটার মধ্যে অতিটা কখনো পার হওয়া অর্থ বুঝাবে না। কি বুঝাবে না? পার হওয়া শব্দ বুঝাবে না। আবার হচ্ছে এখানে অতিক্রম, ওই অতিক্রম কথাটাও কিন্তু বুঝাবে না। এটা বুঝাবে হয় অতিরিক্ত, না হয় অতিশয্য। এখন একটু খেয়াল করো ভাই, অতিমানব শব্দে অতি উপসর্গটা কোন অর্থে প্রকাশ করে? ওইটা অবশ্যই অতিমানব। সে মানব আছে ঠিকই, মানুষ, কিন্তু সে একটু বেশি দেখাচ্ছে। তাহলে এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা অতিরিক্ত কিছু একটা বুঝাবে। তাহলে অতি উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অতিরিক্ত অর্থ ব্যবহার করা হয়েছে। কোন অর্থে? অতিরিক্ত অর্থ। ক্লিয়ার? এবার আসো 37। এবার আসো 37 নম্বর কোশ্চেনটা। 37 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে এখানে পুরোপুরি অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? পুরোপুরি অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গজাত যুক্ত শব্দটি? একটু উত্তর করো সবাই, একটু উত্তর করো। নাম্বার দিয়ে উত্তর লিখবা, নাম্বার দিয়ে উত্তর লিখবা, না হয় বোঝা যায় না। বলছে পুরোপুরি অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দ? তাহলে উত্তর করো সবাই। ভাই নাম্বার দিয়ে লেখ, সুরভি আক্তার নাম্বার দিয়ে লেখ, সবাই নাম্বার দিয়ে লেখো। ওকে, একটু খেয়াল করো, এই যে পুরোপুরি অর্থ, নিদারুণ শব্দ কখনোই হবে না, নির্গমন শব্দ কখনোই হবে না। এইবার প্যাচ লাগবে হচ্ছে আমাদের নির্ধন এবং হচ্ছে নিঃশেষ। বলছে পুরোপুরি, নিঃশেষ মানে কি? একদম শেষ হয়ে যাও। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। সঠিক উত্তরটা ভাই সি নাম্বার। মানে এবার আসো ভাই 38 নম্বর কোশ্চেনটা দেখো একটু। 38 নম্বর কোশ্চেনটা, এই যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গণ অভ্যুত্থান শব্দটি কোন সমাস? এতক্ষণে সমাসের মধ্যে আসছি, বলতেছো ভাইয়া আজকে ছোট্ট ছোট্ট টপিকস থেকে কোশ্চেন দিচ্ছেন, কিন্তু সমাস থেকে একটা কোশ্চেনও আসে নাই। এই নাও তোমার জন্য আমি সমাস থেকে কোশ্চেন নিয়ে আসছি যে গণ অভ্যুত্থান শব্দটি কোন সমাস? কোন সমাস গণ অভ্যুত্থান শব্দটি? দেখি এটার উত্তর করো সবাই। গণ অভ্যুত্থান শব্দটা কোন সমাস? দেখি এটা সবাই পারবে, আমি আশা করি সবাই পারবে। আমাদের অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ, যেখানে যাই পড়াইছি, যারা ক্লাস করতেছে, আমি আশা করব এই যে গণ অভ্যুত্থান শব্দটা কোন সমাস, এটা তুমি উত্তর করতে পারবা।
38 নাম্বারটা সবাই একটু উত্তর করো, 38 নাম্বার সবাই একটু উত্তর করো। ফাতিমা মাহমুদ, ফাতিমা মাহমুদ, তারপরে হচ্ছে ইব্রাহিম, তারপর হচ্ছে মাহিয়া। একটু খেয়াল করো ভাই, গণ অভ্যুত্থান। এখন খেয়াল করো এখানে কোন পদরা প্রাধান্য পাচ্ছে। এখানে দেখো কোন পদরা প্রাধান্য পাচ্ছে। এই যে সমস্ত পদরা আছে, এই সমস্ত পদের কোন পদ প্রাধান্য পাচ্ছে একটু খেয়াল করো। এখানে কোনটা প্রাধান্য পাচ্ছে দেখো ভাইয়া, অভ্যুত্থান শব্দটা। কোনটা প্রাধান্য পাচ্ছে? অভ্যুত্থান শব্দটা। তাহলে আমরা জানি পরপদ প্রাধান্য পায় কোন সমাসে? পরপদ প্রাধান্য পায় হচ্ছে কর্মধারয় সমাস এবং হচ্ছে তৎপুরুষ সমাসে। আর বাকি যে দুইটা আছে অব্যয়ীভাব সমাসে হচ্ছে পূর্বপদ প্রাধান্য পায় এবং বহুব্রী সমাসে কোনো পদই প্রাধান্য পায় না, নতুন একটা অর্থ বুঝায়। তাইলে একটু খেয়াল করো ভাই, তাহলে কর্মধারয় সমাস, আমরা জানি কর্মধারয় সমাসের পূর্বপদ হবে অ্যাজেটিভ, পরপদ হবে পূর্বপদ হবে অ্যাজেটিভ, পরপদ হবে বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ বিশেষণ হবে, পরপদ বিশেষ্য হবে এবং দুইটা পদের মধ্যে অর্থাৎ পূর্বপদের সাথে পরপদের তুলনা বুঝাবে। কি বুঝাবে? তুলনা বুঝাবে। তাহলে এখানে কি কোনো তুলনা বুঝাচ্ছে? তুলনা বুঝাচ্ছে না। তাহলে এটা কর্মধারয় সমাস হবে না, এটা কোনটা হবে? তৎপুরুষ সমাস। এখন কথা হচ্ছে তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। একটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নয় তৎপুরুষ, অলুক তৎপুরুষ, আরেকটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এখন কথা হচ্ছে ভাইয়া যে এই যে তৎপুরুষ সমাসগুলা, তৎপুরুষ সমাস মানে হচ্ছে সমস্ত পদের পূর্বপদের বিভক্তি লোপ পাবে। কি লোপ পাবে? সমস্ত পদের পূর্বপদের বিভক্তি লোপ পায়। তাহলে এখন দেখো এখানে এই যে তৎপুরুষ সমাসটা আছে, তাহলে এই তৎপুরুষ সমাসের মধ্যে যে ব্যাসবাক্য সমস্ত পদরা দেওয়া গণ অভ্যুত্থান, তাহলে এটার পূর্বপদ থেকে কি লোপ পাবে? বিভক্তি লোপ পাবে। তাহলে আমি এটার ব্যাসবাক্য করলে কি হয়? গণের অভ্যুত্থান। কি হয়? গণের অভ্যুত্থান। এবার একটু বলো তো ভাইয়া, এই যে গণের অভ্যুত্থান, তাহলে এটা কোন বিভক্তি? এটা হচ্ছে র এর বিভক্তি। তাহলে এটা কত নম্বরের মধ্যে পড়ে? ষষ্ঠীর মধ্যে পড়ে। তাহলে এটা কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। যারা ষষ্ঠী তৎপুরুষ সমাস উত্তর করেছো এবং পাশাপাশি ডি উত্তর করেছো তাদের উত্তর সঠিক, আর যারা ভুল করছো তারা হচ্ছে ভালো করে সমাসের ক্লাসটা করে নিবা। ক্লিয়ার? এবার আসো আমরা 39 নম্বর টপিকসে যাই। সাহিত্য পাঠ শব্দটি কোন সমাস যুগে গঠিত? আবার আসছে একটা সমাস। সাহিত্য পাঠ শব্দটি কোন সমাস যুগে গঠিত? সবাই একটু উত্তর করো। সাহিত্য পাঠ শব্দটা কোন সমাস যুগে গঠিত? একটু উত্তর করো ভাই। সাহিত্যপাঠ শব্দটা কোন কোন শব্দ যুগে গঠিত? কোন সমাস যুগে গঠিত? উত্তর কর। উনচল্লিশ বি। ওকে, উত্তর করো সবাই, তোরাই উত্তর করো দেখি। সব এখানে বিশ্বজিৎ উত্তর করছো আর বাকিরা সব উত্তর করো সবাই যে সাহিত্য পাঠ, এবং এটার ব্যাস বাক্য লিখবা। ব্যাস বাক্য লিখবা।
হ্যাঁ, সবাই হচ্ছে একটু উত্তর করো, সাহিত্য পাঠ শব্দটা কোন সমাস? হ্যাঁ, এখন তোমরা যারা উত্তর করছো কর্মধারয় সমাস, সবারটা সঠিক। এটা দ্বন্দ্ব সমাস, কোনো প্রশ্নই আসে না। তৎপুরুষ, কোনো প্রশ্নই আসে না। বহুব্রী, এটা সবার আগে আস্তাগফিরুল্লাহ, এটা কখনোই হবে না। কারণ বহুব্রী সমাস মানে হচ্ছে কি হবে, নতুন অর্থ বুঝাবে। আর দ্বন্দ্ব সমাস মানে কি হবে, পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থ প্রাধান্য পাবে। আর তৎপুরুষ সমাস মানে কি, পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাইলেও এটার পেশ বাক্যে পেশ বাক্যে কি লোপ পাবে, পেশ বাক্য হচ্ছে বিভক্তি লোপ পাবে। এটা কি রুটিন দিছি নাকি? কখন পরীক্ষা, কি পরীক্ষা, কিভাবে নিবে, এটা 6টায় প্রতিদিন 6টায় কোশ্চেন টোশ্চেন রেডি কোশ্চেন তো না রেডি আমার কোশ্চেন রেডি হচ্ছে, তাহলে দিয়ে দিবি। অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি। তাহলে ভাইয়া সাহিত্য পাঠ শব্দটা কোন সমাস যোগে গঠিত? তাইলে হবে কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য কি হয়, সাহিত্য বিষয়ক সভা। তাহলে এখন দেখো মাঝখান দিয়ে কি বাদ যাচ্ছে, বিষয়ক শব্দটা লোপ পাচ্ছে। তাহলে এটা কোন সমাস? কি বলে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? লাস্ট টুর আজকে আমাদের লাস্ট কোশ্চেন, আনন্দ, আনন্দাশ্রু, আনন্দাশ্রু কোন সমাস? দেখি এটা উত্তর করো সবাই। এই আমি এটা সবারই দিছি, এটা হবে সাহিত্য বিষয়ক পাঠ হবে। সরি, আমি আবার হ্যাঁ, এটা একটু অ্যান্সার করো সবাই। আনন্দাশ্রু কোন সমাস? হ্যাঁ, সবাই একটু উত্তর করো। আয়ন চৌধুরী, বি। আগামী শিবির ফেলে লাগেনি শিবির আগাম এখানে আমাদের ফ্রি ক্লাসগুলোর কোনো রুটিন দেওয়া নাই। তুমি হচ্ছে আমাদের পেজকে ফলো দিয়ে পেজের সাথে থাকো। প্রত্যেকদিন হচ্ছে ক্লাস হওয়ার 1-1.5 ঘন্টা আগে বা একদিন আগে তোমাকে আমরা পেজের মধ্যে হচ্ছে জানাই দেই যে আগামী দিন কি ক্লাস হবে, অথবা আজকে কয়টার দিকে কোন ক্লাস হবে। মনে রাখবা প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের অনবরত ক্লাস চলতে থাকে। তাহলে তুমি প্রত্যেকদিন আমাদের গ্রুপে অ্যাড থাকলেই হচ্ছে, আর পেজে অ্যাড থাকলেই তুমি ক্লাস করতে পারবা। ক্লিয়ার? আর আমাদের ফ্রি ক্লাস অলরেডি বাংলার 12টা ক্লাস শেষ, 12টা ক্লাস শেষ। ইংলিশের অটোমেটিক এখন পর্যন্ত 3টা ক্লাস শেষ, আরও আসবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টিংয়েরও ক্লাস মোটামুটি প্রায় শেষের পর্যায়ে। সো এখনও এগুলো হচ্ছে এখানে তুমি রেকর্ডেড ক্লাস আছে, তুমি করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ভাই। হ্যাঁ, সেম কোশ্চেন আমি উত্তর দিয়ে দিছি। তাহলে দেখ এখানে আনন্দ অশ্রু কোন সমাস? খেয়াল করবা, এখানে প্রাধান্য পাচ্ছে অশ্রুপদ্রা। কোন পদ্রা? অশ্রু বা চোখের জলটা। কিন্তু পূর্বপদ কি আছে? আনন্দ অশ্রু। আচ্ছা দেখো তো ভাই, আনন্দ কি দেখা যায়? আনন্দ দেখা যায় না। তাহলে পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, পরপদ যদি দৃশ্যমান, তাহলে চোখের জল কি দেখা যায় না? দেখা যায়। তাহলে পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, পরপদ যদি দৃশ্যমান হয়, তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। এটা ষষ্ঠী তৎপুরুষ বলেও হবে না, হবে কি উপমান, উপমিত অথবা রূপক। তবে মনে রাখবা, পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, পরপদ যদি দৃশ্যমান হয়, তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আর উপমান মানে হচ্ছে তুলনা সত্য বুঝাবে, আর উপমিত মানে হচ্ছে তুলনা মিথ্যা বুঝাবে। তাহলে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ বললাম যে সিংহ পুরুষ, বললাম চাঁদ মুখ, বললাম রিয়াচ্চারের মুখ হচ্ছে চাঁদ মুখ। তুলনা কি সত্য নাকি মিথ্যা? ও একদম সত্য কথা হচ্ছে মিথ্যা কথা, কারণ আমার মুখ কখনো চাঁদের মতো হইতে পারে না, একমাত্র হচ্ছে অন্যদের হইতে পারে। এটা বাদ দাও। তাহলে হচ্ছে উপমিত কর্মধারয় সমাস মানে হচ্ছে তুলনা মিথ্যা, আর উপমান মানে হচ্ছে তুলনা সত্য। আমি বললাম
তুলনা সত্য কি বললাম? কাজল কালো, মানুষের চোখের মধ্যে যে কাজল ব্যবহার করে এটার রং কেমন? কালো। তাহলে এইটা হচ্ছে উপমান কর্মধারয়। উপমান মানে তুলনা সত্য, উপমিত হচ্ছে তুলনা মিথ্যা। তাহলে আনন্দাশ্রু হচ্ছে কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। মানে হচ্ছে আমি আজকে টোটাল 40টা মানে 20টা কোশ্চেন সলভ করাইলাম। গত ক্লাসে করাইলাম 20টা, আজকের ক্লাসে করাইলাম 20টা, টোটাল 40টা। আমাদের টোটাল যখন 60টা ক্লাস শেষ, 60টা টপিক, 60টা কোশ্চেন শেষ করা হবে, তখন তোমরা এই তিনটা ক্লাসের যে শেয়ার করা, সেই শেয়ার অপশন যদি তুমি শেয়ার করে থাকো, তাহলে 3টা ক্লাস হচ্ছে তুমি তোমার টাইমলাইনে শেয়ার করার পরে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দিলে আমি তোমাকে আগামীকালকে ক্লাস শেষ করার পর আমি তোমাকে এটা পিডিএফটা তোমাকে আমি দিয়ে দিব। তো সবাই হচ্ছে ক্লাসটাকে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে অবশ্যই হচ্ছে তুমি আমাকে আমাদের গ্রুপে আমাদের পেজে মেনশন করে দিবা। ভাইয়া, একটা দেখা যাবে আর একটা দেখা যায় না, তাকে রূপক সমাস বলে। হ্যাঁ, পূর্বপদ অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান। অর্থাৎ বললাম মন মাঝি, কি বললাম? মন মাঝি। আচ্ছা দেখো তো, এই যে মন মাঝি শব্দটা, এখানে এই মন মাঝি কি দেখা যাচ্ছে? মন কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু মাঝিটা দেখা যাচ্ছে। তাহলে পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, পরপদ যদি দৃশ্যমান হয়, তাহলে সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। আমি বললাম ক্রোধানল, কি বললাম? ক্রোধানল। একটু খেয়াল করো তো ভাইয়া, অনল দেখা যায়, আগুন দেখা যায়, কিন্তু রাগটা দেখা যায় না। তাহলে পূর্বপদ অদৃশ্যমান, পরপদ অদৃশ্যমান হইলে, পূর্বপদ অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান হলে এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। আরো যদি আমি উদাহরণ দেই, বললাম বিষাদ সিন্ধু, কি বললাম? বিষাদ সিন্ধু। বললাম জান পাখি, বললাম প্রাণ পাখি, বললাম, আচ্ছা আর বাদ দে, আর মাথার মধ্যে আসতেছে না, অনেকগুলোই আছে এরকম। তো সবাই হচ্ছে একটু বলো তো ক্লাসটা কেমন ছিল আজকের? একটু সবাই কমেন্ট কর ভাই, কেমন ছিল ক্লাস, কেমন লাগছে? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো কেমন ছিল ক্লাস, সবাই বুঝছো কিনা ক্লাস একদম ক্লিয়ারলি। তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 8টায়, অ্যাকাউন্টিং ক্লাস থাকবে, ম্যানেজমেন্ট ক্লাস থাকবে তোমাদের এর পরবর্তীতে। তো সবাই হচ্ছে আবার ওই ক্লাসটার জন্য প্রস্তুতি নাও। তো ভাইয়া সবাই ভালো থাকবা, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা যে তোমাদেরকে একদম 31 তারিখ পর্যন্ত আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারি। আর আরেকটু আমি বলে দিচ্ছি, যারা হচ্ছেন বি ইউনিট এবং সি ইউনিট থেকে এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, তারা হচ্ছে আমাদের ভিডিওতে, সি ইউনিটের জন্য ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। অর্থাৎ বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পরে হচ্ছে আপনি আমাকে মেসেজ দিলে আমি আপনাকে কি করব? আমাদের পেজ গ্রুপে অ্যাড করে দিব। এবং হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রেও সেম থাকবে। ক্লিয়ার ভাইয়া? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।